হ্যালো, আমি হানা। আমার নতুন গল্প এখন শুরু হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার শাশুড়ি বড় শহরের সবচেয়ে বিলাসবহুল রেস্তোরাঁয় একটি টেবিল বুক করেছিলেন। এমন এক জায়গা যেখানে ৬ সপ্তাহ আগে বুকিং দিতে হয় এবং সাইড অর্ডারের ন্যূনতম মূল্য $৪৮। তিনি সবাইকে জানিয়েছিলেন যে এটি আমার স্বামীর পদোন্নতি উদযাপনের জন্য। যখন আমি পৌঁছালাম, রিসেপশনিস্ট আমাকে জানালো যে আমার নামে কোনো বুকিং নেই এবং আমার পেছন থেকে সেই নরম বিষাক্ত কণ্ঠে, যা আমি ৩.৫ বছরের বিবাহিত জীবনে চিনতে শিখেছি, নাদিয়াকে বলতে শুনলাম, হয়তো আরও সাধারণ একটি ক্যাফে তোমার জন্য উপযুক্ত হতো প্রিয়। সে এমন জোরে কথাটি বলল যাতে পাশের দুটি টেবিলের মানুষ শুনতে পায়। সে হাসি মুখে কথাটি বলল এবং সে একেবারেই বুঝতে পারেনি যে সে এমন একটি রেস্তোরাঁয় দাঁড়িয়ে আছে যার অর্ধেকটার মালিক আমি। আমার নাম লিনা, আমার বয়স ৩১ বছর এবং আমি রাজধানীতে একটি আঞ্চলিক খাদ্য বিতরণ কোম্পানির ক্রয় সমন্বয়কারী হিসেবে কাজ করি। এটি কেবল বলার একটি মার্জিত উপায় যে আমি সারা দেশের রেস্তোরাঁগুলোর জন্য পাইকারি চুক্তিতে আলোচনা করি, কৃষিপণ্যের দাম থেকে মাংস সরবরাহকারী পর্যন্ত সবকিছু। এটি কোনো আকর্ষণীয় কাজ নয়, তবে আমি এতে দক্ষ এবং এর আর্থিক প্রতিদান চমৎকার। এবং আমি দীর্ঘ ভাগফল শেখার আগেই কাজের মূলনীতি শিখেছিলাম। যেমনটা আপনারা দেখছেন, আমি একটি ছোট শহরে বড় হয়েছি এবং আমার দাদা দাদিকে গ্র্যান্ড মা ফাতিমা রেস্তোরাঁ নামের একটি ছোট রেস্তোরাঁ চালাতে সাহায্য করতাম। আমার দাদি ফাতিমা ১৯৮৩ সালে সেই রেস্তোরাঁটি চালু করেছিলেন এবং এটি টানা ৪১ বছর পরিচালনা করেছিলেন। তিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে একটি কাগজের ন্যাপকিনে খাবারের খরচের মার্জিন হিসাব করতে হয় এবং তিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে দাম নির্ধারণের সময় আমার চোখের দিকে তাকাতে এড়িয়ে যাওয়া প্রতারক সরবরাহকারীকে চিনতে হয়। এবং তিনি আমাকে একমাত্র নিয়ম শিখিয়েছিলেন যা আমি প্রাপ্তবয়স্ক হিসেবে আমার সারা জীবনে মেনে চলেছি: সর্বদা নিজের একটি আলাদা হিসাব রাখবে। দাদি ফাতিমা একটি স্থানীয় ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রাখতেন যা আমার দাদাও জানতেন না। এজন্য নয় যে তিনি দাদাকে বিশ্বাস করতেন না, বরং তিনি নিজেকে বেশি বিশ্বাস করতেন। ৪ বছর আগে এক বন্ধুর বাড়ির বাগানে পারিবারিক বারবিকিউ পার্টিতে তারিকের সাথে আমার দেখা হয়েছিল। সে ৩০ বছর বয়সী ছিল, বাণিজ্যিক বীমা খাতে কাজ করত এবং তার এমন হাসি ছিল যা আপনাকে তার আনন্দে যোগ দিতে বাধ্য করবে। আমরা ৭ মাস পর বিয়ে করেছিলাম। আমি জানি এটা দ্রুত, কিন্তু আপনি যখন আপনার দাদা দাদিকে ৫০ বছর পর একে অপরের বাক্য সম্পূর্ণ করতে দেখেন, তখন আপনি মনে করেন যে আপনি ভালোবাসার রূপ জানেন। দেখা গেল যে ভালোবাসা ভিন্ন রকম দেখায় যখন আপনার শাশুড়ি হয় নাদিয়া। প্রথমবার যখন নাদিয়ার সাথে দেখা হয়েছিল, সে আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত এমনভাবে দেখেছিল যেন সে কোনো ব্যবহৃত আসবাবপত্রের মূল্যায়ন করছে। সে আমাকে আমার পরিবারের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমি তাকে দাদি ফাতিমার রেস্তোরাঁ, গরম পেস্ট্রি এবং নিয়মিত গ্রাহক এবং দাদি বছরের শেষে যে উৎসবের খাবার তৈরি করতেন সে সম্পর্কে বলেছিলাম। নাদিয়া মাথায় হেলিয়ে বলল, কি সাধারণ! তারিক সবসময় অভাবীদের সাহায্য করতে পছন্দ করত। নাদিয়ার পরিবারের শহর জুড়ে ৪টি লন্ড্রি দোকান ছিল, ভালো কাজ এবং স্থির আয়। আমি একবার এটি হিসাব করেছিলাম, কারণ এটি আমার পেশাগত অভ্যাস, এবং আমি তাদের কর পূর্ব মোট আয় বার্ষিক প্রায় $১,৪০,০০০ অনুমান করেছিলাম। আরামদায়ক একটি অঙ্ক, কিন্তু তা অপরিসীম সম্পদ নয়। কিন্তু নাদিয়া এমন আচরণ করত যেন সে রাজকীয় বংশের। সে দোকানে যাওয়ার সময় মুক্তা পড়ত। একবার সে একটি সাধারণ স্থানীয় রেস্তোরাঁয় একজন ওয়েটারের বিদেশি ভাষার উচ্চারণ সংশোধন করে দিয়েছিল। সাধারণ স্থানীয় রেস্তোরাঁ, আমি এখনও সেই পরিস্থিতি নিয়ে ভাবি। ৩.৫ বছর ধরে নাদিয়া আমাকে এবং আমাদের চারপাশের সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য একটি শান্ত এবং নিয়মতান্ত্রিক প্রচারণা চালিয়েছিল যে আমি তাদের যোগ্য নই। সে বড় পারিবারিক সমাবেশে আমাকে ভিন্ন কিছু পড়ার পরামর্শ দিয়েছিল। সে টানা ৩ বছর পারিবারিক শুভেচ্ছা কার্ডে আমাকে অন্তর্ভুক্ত করতে ভুলে গিয়েছিল। সে তার প্রতিবেশীর কাছে আমাকে তারিকের প্রথম স্ত্রী হিসাবে পরিচয় করিয়েছিল। তারপর সে হেসে বলল যে সে মজা করছে। গত বছর পারিবারিক সমাবেশে সে আমার খালা হুদাকে বলেছিল যে আমি হয়তো তারিককে বিয়ে করেছি কারণ বন্ধুকি ঋণের আবেদনে তার পরিবারের নাম আমার পরিবারের নামের চেয়ে ভালো দেখায়। মানুষ হাসছিল। তারিক অন্য ঘরে ছিল। আমি ৩ ঘণ্টা ধরে তৈরি করা মিষ্টির প্লেট হাতে নিয়ে হলওয়েতে ছিলাম এবং আমি সেখানে দাঁড়িয়ে অনুভব করছিলাম আমার মুখ লজ্জায় জ্বলছে। তারিক খারাপ মানুষ নয়, আমি তা পরিষ্কার করতে চাই। সে আমাকে ভালোবাসে, কিন্তু সে ৩.৫ বছরে একবারও তার মাকে থামতে বলেনি। সে টেবিলের নিচে আমার হাত চেপে ধরত, বিষয়টা কেড়িয়ে যেত, বাড়ি ফেরার পথে বলতো যে এটাই তার স্বভাব।
সে এমন এক ব্যক্তি যে এমন এক মহিলার কাছে বড় হয়েছে, যিনি তার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, তার প্রথম গাড়ি এবং তার অ্যাপার্টমেন্টের বীমার খরচ দিয়েছিলেন। প্রতিটি উপহার একটি অদৃশ্য বিলের সাথে আসত, এবং নাদিয়া ৩৩ বছর ধরে সেই বিলের মূল্য সংগ্রহ করছিল। ৩ সপ্তাহ আগে নাদিয়া আমাকে আমন্ত্রণ জানাতে ফোন করেছিল, বলেছিল যে এটি কর্মক্ষেত্রে তারিকের বড় পদোন্নতি উদযাপনের জন্য একটি পারিবারিক নৈশভোজ। তার কণ্ঠস্বর উষ্ণ এবং এমনকি বন্ধুত্বপূর্ণ ছিল, এবং আমার সেই মুহূর্তেই বিষয়টা বুঝতে পারা উচিত ছিল, কারণ নাদিয়া আমার প্রতি কখনো উষ্ণ ছিল না। যে রেস্তোরাঁটি সে বেছে নিয়েছিল তা হল দ্য প্যালেস রেস্তোরাঁ, শহরের সবচেয়ে একচেটিয়া রেস্তোরাঁ, আমার রেস্তোরাঁ। আমরা এগিয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আমাকে জানান আপনারা কোথা থেকে আমাদের দেখছেন এবং এখন আপনাদের ওখানে সময় কত। আমি প্রতিটি মন্তব্য পড়ি। আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। এখন আমরা আমার জীবনের সবচেয়ে খারাপ নৈশভোজের আমন্ত্রণে ফিরে যাচ্ছি। আমি আপনাদের এখনও যা বলিনি তা হল সেই নৈশভোজের ২২ মাস আগে আমি আমার জীবনের সবচেয়ে বড় আর্থিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার বন্ধু মায়া আমার কাছে এসেছিল। সে একজন শেফ যাকে আমি আমার বিতরণের কাজের মাধ্যমে চিনতাম। এক প্রতিভাবান এবং এগুয়ে মহিলা, যে ধরনের মানুষ তার নিজস্ব রেসিপি নিয়েও তর্ক করে। সে আমার কাছে একটি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে এসেছিল। সে শহরের মাঝখানে এমন একটি ভালো রেস্তোরাঁ খুলতে চেয়েছিল যা ঐতিহ্যবাহী এবং আধুনিক স্বাদের মিশ্রণ ঘটাবে। তার প্রতিভা ছিল এবং তার এমন একজন অংশীদার দরকার ছিল যে আর্থিক দিকটা বোঝে। আমি $৫২,০০০ বিনিয়োগ করেছিলাম। এটি ছিল ৮ বছরের সুশৃঙ্খল সঞ্চয়ের ফল। ২৩ বছর বয়স থেকে আমি প্রতি মাসে $৪০০ থেকে $৬০০ সঞ্চয় করতাম এবং সরাসরি একটি উচ্চ ফলনশীল সেভিংস অ্যাকাউন্টে রাখতাম যা আমি কখনও স্পর্শ করিনি। এর পাশাপাশি দাদি ফাতিমা মারা যাবার সময় আমাকে যে উত্তরাধিকার রেখে গিয়েছিলেন তা ছিল। দাদি আমার জন্য বিশাল কোনো সম্পদ রেখে যাননি। তিনি আমাকে $২১,০০০ এবং একটি ছোট মোড়ানো কার্ড রেখে গিয়েছিলেন যাতে লেখা ছিল, এটিকে বড় করো আমার প্রিয়। এবং আমি ঠিক তাই করেছিলাম। ১২ মাস আগে প্যালেস রেস্তোরাঁ চালু হয়েছিল এবং মায়া জায়গাটির পরিচিত মুখ হয়ে উঠেছিল। ম্যাগাজিনের প্রতিটি নিবন্ধে, প্রতিটি পোস্টে এবং সেরা নতুন রেস্তোরাঁর প্রতিটি তালিকায় আমি অদৃশ্যই ছিলাম। আমার নাম ওয়েবসাইটে বা সংবাদ মাধ্যমে নেই। আমি আর্থিক বিষয়, সরবরাহকারীর চুক্তি, হিসাবরক্ষণ এবং ইনভেন্টারি সিস্টেম পরিচালনা করি। ঠিক একই কাজ যা আমি আমার দাদিকে তার রেস্তোরাঁয় করতে দেখতাম, কিন্তু এখানকার টেবিল ক্লথগুলো আরও সুন্দর। আমি হলাম তথাকথিত নীরব অংশীদার, এবং আমি ইচ্ছা করেই নীরব ছিলাম, কারণ তারিককে বিয়ে করার পেছনের সত্য হল তারিক যা কিছু জানে শেষ পর্যন্ত নাদিয়াও জেনে যায়। সে তাকে বলার উদ্দেশ্য রাখে না, কিন্তু তার কাছে তার থেকে তথ্য বের করে আনার এমন একটি উপায় আছে, ঠিক যেমন একজন দাঁতের ডাক্তার ধীরে ধীরে এবং পদ্ধতিগতভাবে দাঁত তোলেন, এবং আপনি বুঝতেও পারবেন না সহজেই যে গোপন কথা ফাঁস হয়ে গেছে, যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। যদি নাদিয়া জানতে পারে যে আমি একটি সফল রেস্তোরাঁর অর্ধেক মালিক, তবে সে এটি আমার বিরুদ্ধে ব্যবহার করার উপায় খুঁজে বের করবে। সে মানুষকে বলবে যে আমি তারিকের টাকা ব্যবহার করেছি। সে আমার যোগ্যতার ওপর সন্দেহ করবে। সে হস্তক্ষেপ করার চেষ্টা করবে। তাই তারিক ভেবেছিল যে আমি আমার বন্ধুকে রেস্তোরাঁ শুরু করার জন্য কিছু নগদ টাকা দিয়ে সাহায্য করেছি, সম্ভবত $১০,০০০ বা $১৫,০০০, একজন বন্ধুর প্রতি অনুগ্রহ হিসাবে। তার কাছে আসল সংখ্যা বা মালিকানার অংশ বা দ্য প্যালেস রেস্তোরাঁ প্রথম পূর্ণ আর্থিক বছরে $৩,৮৭,০০০ নিট মুনাফা অর্জন করেছে সেই সত্য সম্পর্কে কোনো ধারণা ছিল না। খরচ বাদ দিয়ে আমার অংশ নাদিয়ার লন্ড্রি দোকানের সমস্ত লাভের চেয়ে $৫০০ বেশি ছিল। কিছু মহিলা চাপে থাকলে খায়, আমি চাপে থাকলে বিনিয়োগ করি। আমি এটা করার জন্য অত্যন্ত সুপারিশ করছি। এখন রাতের খাবারের আয়োজন। নাদিয়া ৬ সপ্তাহ আগে প্যালেস রেস্তোরাঁ বুক করেছিল। সে বিশেষভাবে পাথরের খিলানের পেছনের ব্যক্তিগত কর্নার চেয়েছিল, রেস্তোরাঁর সেরা অংশ, কাস্টমাইজড আলোসহ, এবং ১০ জনের জন্য জায়গা রয়েছে। সে ৮ জন নয়, ৭ জন অতিথির জন্য বুক করেছিল। আমাকে বুকিংয়ে অন্তর্ভুক্ত করা হয়নি। সে আমাকে বলেছিল যে ডিনার সন্ধে 7:30টায়, এবং সে সবাইকে বলেছিল যে ডিনার ঠিক 7টায়। আমি যখন পৌঁছাব ততক্ষণে টেবিল ভর্তি হয়ে যাবে, পানীয় পরিবেশন করা হবে এবং নাদিয়ার গল্পটি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে যাবে। লিনা দেরি করেছে, লিনা অগোছালো, লিনা পরিবারকে অগ্রাধিকার দেয় না। কিন্তু নাদিয়া একটি ভুল করেছিল। সে ডিনারের ১ সপ্তাহ আগে তার মেয়ে সারার মাধ্যমে এটি করেছিল। আমি তারিকের ২৮ বছর বয়সী ছোট বোনকে ফোন করেছিলাম, যে বিপণন ক্ষেত্রে কাজ করে। বুধবার এক সন্ধ্যায় আমি তাকে এক দীর্ঘদিনের পর বিশ্রাম নেওয়ার জন্য ২ কাপ পুদিনা চা দিয়েছিলাম, এবং ঠিক এটাই সারার সত্য কথা বলা শুরু করার জন্য দরকার ছিল।
সে আমাকে জানালো যে নাদিয়া রানিয়াকে রাতের খাবারে আমন্ত্রণ জানিয়েছে। রানিয়া হল নাদিয়ার বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর এক বান্ধবীর মেয়ে। তার বয়স ৩০ বছর। সে ঔষধের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে, মার্জিত এবং অবিবাহিত। নাদিয়া কয়েক মাস ধরে তারিককে রানিয়ার ছবি দেখাচ্ছিল এবং মন্তব্য করছিল যেমন রানিয়া এই পরিবারের সাথে পুরোপুরি মানিয়ে যাবে। সে সত্যিই বোঝে যে কিভাবে বিষয়গুলো চলে। সারা আমাকে জানালো যে রানিয়া তারিকের পাশে বসবে। আমি ফোন রেখে ১১ মিনিট ড্রাইভওয়েতে আমার গাড়িতে বসেছিলাম। মিনিট ধরে ধরে হিসাব করছিলাম। শুধু এটাই ছিল না যা নিয়ে আমি চুপ ছিলাম। ৬ মাস আগে আমি আমাদের যৌথ কারেন্ট অ্যাকাউন্টে অনিয়ম লক্ষ্য করেছিলাম। ছোট অজানা উৎস থেকে জমা, এখানে $১১০০ এবং সেখানে $১,০০০। এরপর এমন সব খরচ যা তারিকের বেতনের চক্রের সাথে খাপ খায় না। পেশা হিসেবে আমি আর্থিক বিষয়গুলো ট্র্যাক করার কাজ করি। আপনি আমার কাছ থেকে সংখ্যা লুকাতে পারবেন না, ঠিক যেমন আপনি শিকারী কুকুরের কাছ থেকে মাংস লুকাতে পারবেন না। আমি ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট তুলেছিলাম এবং গত ১৮ মাস ধরে নাদিয়ার কাছ থেকে $১৪,৬০০ মূল্যের ব্যাংক ট্রান্সফার দেখতে পেয়েছিলাম। এগুলো এককভাবে বিশাল পরিমাণ নয়, কিন্তু এগুলো ক্রমাগত আসছিল। প্রতিটি ট্রান্সফার ছিল নিয়ন্ত্রণের এক একটি শিকল, এবং সারা না বুঝেই তা নিশ্চিত করেছিল। সে একবার উল্লেখ করেছিল যে নাদিয়া তার দেওয়া প্রতিটি ঋণের জন্য একটি ছোট নোটবুক রাখে। সে এটাকে পারিবারিক হিসাবের বই বলে। আমার শাশুড়ি তার ছেলেকে সাহায্য করছিলেন না, তিনি তার আনুগত্যের জন্য অর্থায়ন করছিলেন। আমি কখনো তারিকের মুখোমুখি হইনি। আমি তারিখ, পরিমাণ এবং স্ক্রিনশট সহ সবকিছু নথিভুক্ত করেছিলাম এবং অপেক্ষা করেছিলাম। তখন আমি নিশ্চিত ছিলাম না যে আমি কিসের জন্য অপেক্ষা করছি, কিন্তু এখন আমি জানি। শনিবার সন্ধ্যায় আমি নিজের টাকায় কেনা একটি গাঢ় নীল পোশাক পরলাম, যা আমি একটি দামি দোকান থেকে কিনেছিলাম, এবং আমি নিজেই আমার মেকআপ করলাম এবং দ্য প্যালেস রেস্তোরাঁর দিকে আমার গাড়ি চালিয়ে গেলাম। আমি নাদিয়ার দুটি লন্ড্রি দোকানের পাশ দিয়ে গেলাম। দুটিতেই একই সাইনবোর্ড, পারিবারিক দোকান, ১৯৯৪ সাল থেকে বিশ্বস্ত। গাড়ি চালানোর সময় আমি কিছু হিসাব করলাম। ৩১ বছরের কাপড় ধোয়া এবং দ্য প্যালেস রেস্তোরাঁর ১২ মাস। আমার রেস্তোরাঁ ১ বছরে যা আয় করেছে, তার দোকানগুলো ২ বছরে তা আয় করেছে। আমি পার্কিং লটে প্রবেশ করলাম। তারিকের ফ্যামিলি গাড়িটা আগেই সেখানে ছিল। নাদিয়ার বিলাসবহুল রূপালী গাড়িটি রিজার্ভড লেখা একটি জায়গায় পার্ক করা ছিল। এটা তার জন্য সংরক্ষিত নয়, সে শুধু সেখানে পার্ক করেছে কারণ সে মনে করে যে নিয়মকানুনের চেয়ে বাহ্যিক চেহারা বেশি গুরুত্বপূর্ণ। আমার ফোন ভাইব্রেট করল। মায়ার একটি বার্তা, তোমার শাশুড়ি এইমাত্র রুটির ঝুড়ি ফেরত পাঠিয়েছে, কারণ মাখন ঘরের তাপমাত্রায় ছিল না। রুটি কাটার ছুরি দিয়ে আমি সৃজনশীল কিছু করার আগে তোমাকে এসে আমাকে শান্ত করতে হবে। আমি হাসলাম এবং গাড়ি থেকে নেমে রেস্তোরাঁর প্রবেশদ্বারের দিকে হাঁটতে লাগলাম, যার অর্ধেকটার মালিক আমি। যেখানে আমার শাশুড়ি একটি ফাঁদ নিয়ে অপেক্ষা করছিলেন, যা তৈরি করতে তিনি ৬ সপ্তাহ সময় কাটিয়েছেন। তার কোনো ধারণাই ছিল না যে তিনি এটা আমার জমিতে তৈরি করেছেন। সেই রাতের রিসেপশনিস্ট ছিল ২২ বছর বয়সী ইয়ারা নামে একটি মেয়ে, যে এই চাকরিতে মাত্র ৩ সপ্তাহ কাটিয়েছে এবং সে এখনও বুকিং প্রোগ্রাম শিখছে। নতুন কর্মচারীরা যেভাবে সবার দিকে তাকিয়ে হাসে, সে সেভাবেই আমার দিকে তাকিয়ে হাসল এবং সিস্টেম খুলে বলল, নাদিয়া পরিবারের বুকিং ৭ জনের জন্য। আমি দুঃখিত, আমি বুকিংয়ে অষ্টম কোনো অতিথি দেখছি না। মনে হচ্ছে দলটা ইতিমধ্যেই বসে পড়েছে এবং সম্পূর্ণ হয়ে গেছে। আমি ইয়ারার কাঁধের উপর দিয়ে পাথরের খিলান পেরিয়ে প্রাইভেট কর্নারের দিকে তাকালাম। আমি সবকিছু দেখতে পাচ্ছিলাম। ৭টি বসার জায়গা এবং ৭টি চেয়ার। লম্বা দিকের মাঝখানে তারিক বসেছিল এবং তার ডান দিকে একজন মহিলা ছিল, যার সাথে আমার আগে কখনো দেখা হয়নি। কিন্তু সারার বর্ণনা করা ছবিগুলো থেকে আমি তাকে সাথে সাথে চিনে ফেলেছিলাম, রানিয়া। সে আমার স্বামীর দিকে একটু ঝুঁকেছিল, কোনো কিছু নিয়ে হাসছিল, এবং তার এক হাত তার জুসের গ্লাসের কাছে রাখা ছিল। সে দেখতে ঠিক এমন এক মহিলার মতো ছিল যাকে নাদিয়া বেছে নেবে, মার্জিত এবং বাধ্য। এমন কেউ যে ছুটির দিনের গ্রিটিং কার্ডের ছবি নিয়ে কখনো তর্ক করবে না। নাদিয়া তেঁতিলের মাথায় বসেছিল, সে তো এমনটাই করবে। সে বিশেষ এক আভা ছড়াচ্ছিল, যা তার মধ্যে তখনই দেখা যায় যখন সে মনে করে যে সে এই ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। সারা রানিয়ার উল্টো দিকে বসে তার ফোন ঘাঁটছিল। আমার খালা হুদা দুজন মহিলার সাথে গল্প করছিলেন, যাদের আমি স্থানীয় ব্যবসায়ী মহিলা সমিতির নাদিয়ার বন্ধু হিসেবে জানতাম। টেবিলটি পূর্ণ ছিল এবং পানীয় পরিবেশন করা হচ্ছিল। সবাইকে স্বাচ্ছন্দ্য বোধ করতে দেখা যাচ্ছিল। আমার জন্য কোনো চেয়ার ছিল না। তখনই নাদিয়া আমাকে রিসেপশন ডেস্কের কাছে দেখতে পেল। সে আমার দিকে ছুটে আসেনি, বরং সে ধীর পায়ে হেঁটে এলো। সেই ইচ্ছাকৃত ধীর হাঁটা, যা সে তখন করে যখন সে আগে থেকেই জানে কথোপকথন কিভাবে শেষ হবে। সে আমার কাছে এলো এবং সেই শীতল এবং ভদ্র হাসির সাথে তার মাথা কাত করল
এবং এমন জোরে বলল যাতে 4 জনের পাশের টেবিলটি শুনতে পায়। ও লিনা, আমি নিশ্চিত ছিলাম না যে তুমি আসবে। তুমি তো জানো আজকের বিশেষ খাবারগুলো সব জটিল বিদেশি ভাষার নামে। হয়তো ফাস্টফুড রেস্তোরাঁ তোমার জন্য বেশি উপযুক্ত হতো প্রিয়। পাশের টেবিলের 2 নারী আমাদের দিকে তাকালো। রিসেপশনিস্ট ইয়ারা স্থির হয়ে গেল। তার হাত তখনও বুকিং ট্যাবলেটে। পাশ দিয়ে যাওয়া ক্লিনার প্রায় জলের জগটি ফেলে দিচ্ছিল। আপনারা কি জানেন মজার বিষয় কি? নাদিয়া সত্যি ভেবেছিল এটি আমার জন্য একটি ধ্বংসাত্মক পরিস্থিতি ছিল। সে ভেবেছিল বিদেশি শব্দগুলো উল্লেখ করলে আমাকে ছোট ও অজ্ঞ মনে হবে। কিন্তু সে যা জানত না তা হল যে আমি যেসব রেস্তোরাঁর সাথে সরবরাহের চুক্তিতে আলোচনা করি তার অর্ধেকেরই জটিল মেনু আছে, এবং সে তার লন্ড্রি বিল পড়ার চেয়েও দ্রুত আমি পুরো মেনু পড়তে পারি। কিন্তু আমি সেটা বলিনি, আমি কিছুই বলিনি, এখনও না, কারণ সেই মুহূর্তে আমি হিসাব করছিলাম, আবেগগত দিক দিয়ে নয়, বরং কৌশলগত দিক দিয়ে। আমি নাদিয়ার কাঁধের উপর দিয়ে আবার তাকালাম। দেখলাম ক্যাফের কাছে দুজনের একটি টেবিলে সামি সাজসজ্জা ঠিক করছে। ফ্লোর ম্যানেজার সামি, যে প্রতিটি নির্মাণ মিটিং, প্রতিটি সফট ওপেনিং এবং প্রতিটি ত্রৈমাসিক পর্যালোচনায় উপস্থিত ছিল। যে লোকটি আশেপাশে কোনো গ্রাহক না থাকলে আমাকে বস বলে ডাকে। সে এখনও আমাকে লক্ষ্য করেনি, কিন্তু যে মুহূর্তে সে তা করবে তার একটি কথাতেই সবকিছু ধ্বংস হয়ে যাবে। তারপর আমি আমার স্বামী তারিকের দিকে তাকালাম, যে 15 ফুট দূরে বসে আছে এবং তার পাশে অন্য এক নারী, এমন একটি রেস্তোরাঁয় যার অর্ধেক মালিকানা তার স্ত্রীর। এবং আমি দেখতে পাচ্ছিলাম যে সে আমাকে দেখেছে। সে তার চেয়ারে এমনভাবে নড়ে উঠল যেমনটা সে অস্বস্তিতে থাকলে করে, সেই ছোট্ট নড়াচড়া, যেন আসনটি হঠাৎ কঠিন হয়ে গেছে। সে আমাকে রিসেপশন ডেস্কে দাঁড়িয়ে থাকতে দেখেছে এবং তার মাকে আমার দিকে হেঁটে আসতে দেখেছে, তবুও সে উঠে দাঁড়ায়নি। ঠিক এই মুহূর্তেই সবকিছু পরিষ্কার হয়ে গেল। নাদিয়ার কারণে নয়, আমি কয়েক বছর ধরেই জানি সে কেমন, কিন্তু আমার স্বামী তারিকের কারণে, যে আমাকে ভালোবাসে এবং যাকে আমি বিশ্বাস করতাম যে সে আমাকে সত্যিই ভালোবাসে। সে তাই চেয়ার থেকে উঠে 20 কদম হেঁটে স্ত্রীর পাশে দাঁড়ানোর সাহস করতে পারেনি। তার মায়ের টান তার মেরুদণ্ডের চেয়ে শক্তিশালী ছিল। আমি সেই মুহূর্তে সেখানে সবকিছু প্রকাশ করতে পারতাম। আমি ইয়ারাকে স্বামীকে ডাকতে বলতে পারতাম। আমি রান্নাঘরে হেঁটে মায়ার সাথে বেরিয়ে আসতে পারতাম এবং ভূমিকম্পে কেক ধসে পড়ার মতো নাদিয়ার মুখ ভেঙে পড়া দেখতে পারতাম। এটা হয়তো 90 সেকেন্ডের জন্য দারুণ লাগত, কিন্তু আমি 90 সেকেন্ড স্থায়ী সন্তুষ্টির জন্য কাজ করি না। আমি এটি আমার দাদির কাছ থেকে শিখেছি। এক মাংস সরবরাহকারী একবার তার পাইকারি মাংসের অর্ডারের পরিমাণ কমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তিনি তার মুখোমুখি হননি, বরং খুব সহজ এবং শান্তভাবে তার প্রতিযোগীর দিকে চলে গিয়েছিলেন। পরের সপ্তাহে সেই সরবরাহকারী গ্র্যান্ডমা রেস্তোরাঁকে তার গ্রাহক হিসেবে হারাল এবং কারণ বের করার জন্য 3 মাস পার করে দিল। দাদি ফাতেমা আমাকে বলেছিলেন, মানুষকে কখনো বলো না যে তারা হেরে গেছে, তাদের নিজেদের তা আবিষ্কার করতে দাও, এতে কষ্ট দীর্ঘক্ষণ স্থায়ী হয়। তাই আমি আমার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি সেই টেবিলে বসতে যাচ্ছি না, আমি কোনো নাটক তৈরি করতে যাচ্ছি না। আমি নাদিয়াকে তার নিখুঁত সন্ধ্যা উপভোগ করতে দেব, প্রতিটি কামড়ে, প্রতিটি টোস্টে এবং রানিয়ার দিকে প্রতিটি অহংকারী দৃষ্টিতে। আর তারপর আমি আগামী 72 ঘণ্টার মধ্যে তার জগৎটা ছিন্নভিন্ন করে দেব। আমি নাদিয়ার দিকে তাকালাম এবং শান্ত স্বরে বললাম, আপনি ঠিক বলেছেন, আমার হয়তো সময় নিয়ে ভুল হয়েছে। আপনারা সন্ধ্যা উপভোগ করুন। নাদিয়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে জিতেছে। সে ভেবেছিল সে জিতেছে। সে আমাকে সেই ছোট্ট ইশারা দিল যা সে তখন দেয় যখন সে আগে থেকেই বিশ্বাস করত এমন কিছু প্রমাণ হয়, এবং সে তার টেবিলের দিকে হেঁটে চলে গেল। আমি প্রস্থানের দিকে ঘুরলাম, 4 কদম এগিয়ে গেলাম, তারপর ওয়াশরুম ছাড়িয়ে সংকীর্ণ হলওয়ের বাঁ দিকে ঘুরলাম। সার্ভিস করিডর যা পেছনের অফিসের দিকে যায়, এমন একটা করিডর যা শুধু কর্মচারী এবং মালিকরাই চেনে। ইয়ারা আমাকে ঘুরতে দেখেনি, নাদিয়া পেছনে ফিরে তাকায়নি। আমি অফিসে ঢুকলাম, আমার অফিস, এবং লিকুইডেশন সেল থেকে আমার বেছে নেওয়া চেয়ারটিতে বসে আমার ল্যাপটপ খুললাম এবং আমি মায়াকে 1 লাইনের একটি টেক্সট মেসেজ পাঠালাম, সামনে যেও না, অফিসে এসো, মালিকানার ফাইলটি নিয়ে এসো। মায়া 4 সেকেন্ডের মধ্যে উত্তর দিল, আমি আসছি। আমি কি তোমার শাশুড়ির মিষ্টি নষ্ট করে দেব? আমি তাকে উত্তরে লিখলাম, না, আমি চাই সে প্রতিটি কামড় উপভোগ করুক। এই জায়গায় কে মালিক তা না জেনেই এটা তার এখানে খাওয়া শেষ খাবার। মায়া অফিসের দরজা দিয়ে ঢুকল, তার গা থেকে মশলার গন্ধ আসছিল এবং সে কষ্টে রাগ চেপে রাখছিল। সে তখনও তার শেফ কোট পরা ছিল এবং তার একটি হাতায় গাঢ় সসের দাগ ছিল। সে পেছনে দরজা বন্ধ করল, আমার দিকে তাকালো এবং বলল, আমাকে সব কিছু বলো, এবং আমাকে বলো কেন আমি বাইরে গিয়ে তোমার শাশুড়িকে ব্যক্তিগতভাবে পরিচয় করিয়ে দেব না। ডিপ ফ্রিজ। আমি তাকে সব কিছু বলেছিলাম,
আবেগের সাথে নয়, আমি আবেগের ভার বহন করতে পারছিলাম না। এখন আমি বিষয়টি সেভাবেই উপস্থাপন করেছি যেভাবে আমি কর্মক্ষেত্রে সাপ্লাই চেনের কোনো সমস্যা উপস্থাপন করি। এই হলো পরিস্থিতি, এই হলো ভ্যারিয়েবল বা চলক, আর এই হলো যা আমরা এর ব্যাপারে করতে যাচ্ছি। আমার 3টি লক্ষ্য ছিল, শুধু আজকের রাতের জন্য নয়, বরং আগামী 72 ঘন্টার জন্য। প্রথম লক্ষ্য বিল। নাদিয়া তার নামে বুকিং করেছিল, তার ক্রেডিট কার্ড সিস্টেমে নিবন্ধিত ছিল। সে প্রত্যাশা করেছিল, যেমনটা সে সবসময় করে থাকত, যে সে সন্ধ্যার আয়োজন করবে এবং তারপর বিল ভাগ করে নেবে অথবা অন্যদেরকে অবদান রাখতে বলবে। এটা হতে যাচ্ছিল না। আমি মায়াকে বলেছিলাম যেন রাতের খাবার স্বাভাবিকভাবেই চলতে দেয়, সম্পূর্ণ টেস্টিং মেনু, সেরা পানীয় এবং নাদিয়া যা কিছু চাইবে। আর যখন বিল আসবে সেটা একজনের কাছেই যাবে, নাদিয়ার কাছে, এবং সম্পূর্ণ অর্থের পরিমাণসহ। আমি আগে থেকেই মোটামুটি জানতাম মোট কত হবে। 7 জন অতিথি, জনপ্রতি $110 টেস্টিং মেনু, সাথে জনপ্রতি $65 বিলাসবহুল পানীয়। নাদিয়া টেবিলের জন্য $8 বিলাসবহুল অ্যাপেটাইজারও অর্ডার করেছিল, এবং আমি মায়ার আগের মেসেজ থেকে জানতে পারলাম যে তারা $92 বিলাসবহুল জুসের দ্বিতীয় বোতল যোগ করেছে। এর সাথে ডিনারের আগের পানীয়, ট্যাক্স এবং 6 জনের বেশি দলের জন্য 18% স্বয়ংক্রিয় বকশিস যোগ করলে মোট দাঁড়াবে প্রায় $2100, হয়তো একটু বেশি। এক রাতের খাবারের জন্য এটা অনেক লন্ড্রি আয়ের সমান। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল, বিলটি আসবে প্যালাস রেস্তোরাঁর ট্রেডমার্কযুক্ত একটি খামে, ঠিক সেই ক্রিম রঙের কার্ডবোর্ড কাগজে যা আমি রেস্তোরাঁর অফিসিয়াল কাগজপত্রের নকশা করার সময় বেছে নিয়েছিলাম, যার কোনায় মায়ার নামের আদ্যক্ষরের পাশে আমার নামের আদ্যক্ষর খোদাই করা ছিল। নাদিয়া আজ রাতে এই খুঁটিনাটি খেয়াল করবে না, সে টেবিলের সামনে জাহির করতে খুব ব্যস্ত থাকবে, কিন্তু সে পরে এটা ঠিকই খেয়াল করবে, আমি সেটা নিশ্চিত করব। দ্বিতীয় লক্ষ্য উন্মোচন। আমি নাদিয়াকে কল করে আমার মালিকানা ঘোষণা করতে যাচ্ছিলাম না। এটা তাকে প্রস্তুতির, গল্প বানানোর এবং একটি পাল্টা আখ্যান তৈরির সময় দিত। নাদিয়া অনেক কিছুই হতে পারে, কিন্তু সে বোকা নয়। তাকে 24 ঘন্টা সময় দিলে তার কাছে ঘটনার এমন একটি সংস্করণ থাকবে যেখানে সে নিজে ভুক্তভোগী। আমি সেটা হতে দিতে পারতাম না। এর বদলে সোমবার সকালে আমি প্যালাস রেস্তোরাঁর অফিসিয়াল কাগজে হাতে লেখা একটি নোট তার বাড়িতে পাঠাবো। ভিতরে থাকবে স্টেট ডিপার্টমেন্টে নিবন্ধিত যৌথ মালিকানা সনদের একটি অনুলিপি এবং 3টি শব্দ, আমাদের সাথে খাওয়ার জন্য ধন্যবাদ। কোনো ব্যাখ্যা নেই, কোনো বক্তৃতা নেই, কোনো ফোন কল নেই, শুধু নথি আর নীরবতা। নাদিয়াকে ওই সনদে আমার স্বাক্ষরের দিকে তাকিয়ে থাকতে দিই এবং তাকে নিজেই সমস্ত সূত্র মেলাতে দিই। উপলব্ধির প্রভাব আমার দেয়া যে কোনো বক্তৃতার চেয়ে বেশি শক্তিশালী হবে। তৃতীয় লক্ষ্য, এবং এটাই ছিল সবচেয়ে কঠিন, তারেক। আমি আমার ফোন খুললাম এবং মায়াকে ব্যাংক স্টেটমেন্ট দেখালাম। নাদিয়ার কাছ থেকে 18 মাসের ব্যাংক ট্রান্সফার, $14,600। মায়া পর্দার দিকে তাকিয়ে রইল এবং তার চোয়াল শক্ত করল, এমনভাবে যেন সে এমন কিছু কামড়ে ধরেছে যা সে বলতে চায় কিন্তু বলবে না। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, লিনা, তুমি এই লোকটার সাথে কি করতে যাচ্ছ? আমি তাকে বলেছিলাম, আজ রাতে নয়। তারেক সেখানে খাবার, অপরাধবোধ এবং তার মায়ের প্রভাবে আচ্ছন্ন হয়ে বসে আছে। এখন তার মুখোমুখি হওয়াটা হবে বিশৃঙ্খলা। সে আত্মরক্ষামূলক অবস্থান নেবে এবং নাদিয়া কোনো না কোনোভাবে হস্তক্ষেপ করবে, আর পুরো বিষয়টা একটা চিৎকার চেঁচামেচির প্রতিযোগিতায় পরিণত হবে যেখানে কোনো কিছুরই সমাধান হবে না। আমি রবিবার সকাল পর্যন্ত অপেক্ষা করব, যখন সে সম্পূর্ণ সজাগ, বিশ্রাম নেওয়া অবস্থায় থাকবে এবং কোনো অজুহাত থাকবে না। আমি অ্যাকাউন্টের বিবরণী, স্ক্রিনশট এবং খুব স্পষ্ট কিছু শর্তের তালিকা উপস্থাপন করব। এগিয়ে যাবার জন্য সম্পূর্ণ আর্থিক স্বচ্ছতা, নাদিয়ার অর্থ থেকে নয় বরং তার নিজস্ব সঞ্চয় থেকে $14,600 পরিশোধ করা, 2 সপ্তাহের মধ্যে শুরু হতে যাওয়া ম্যারিজ কাউন্সেলিং এবং সীমানা নির্ধারণ নিয়ে নাদিয়ার সাথে মুখোমুখি কথোপকথন, যেখানে আমি রুমে উপস্থিত থাকব। যদি সে এর কোনো কিছু প্রত্যাখ্যান করে, আমার ফোনে একজন পারিবারিক আইনজীবীর নম্বর সেভ করা ছিল। 3 মাস আগে যখন আমি প্রথম ট্রান্সফারগুলো দেখেছিলাম এবং আমি নিশ্চিত ছিলাম না যে এই সব কিছু কোন দিকে যাচ্ছে, তখন আমার এক কাজিন এই নামটি সুপারিশ করেছিল। এটা কোনো কৌশল ছিল না, কোনো হুমকিও ছিল না, এটা ছিল একটা চূড়ান্ত সময়সীমা। যখন আমি মায়া কথা বলছিলাম, প্রাইভেট কর্নারে ডিনার চলছিল। সামি একবার নিঃশব্দে অফিসে ফিরে এসে আমাকে সর্বশেষ আপডেট দিল। নাদিয়া তার জীবনের সবচেয়ে খুশির সময় কাটাচ্ছিল। সে তার কার্ডে টেবিলের জন্য অ্যাপেটাইজারের দ্বিতীয় রাউন্ড অর্ডার করেছিল। সে সবাইকে বলছিল কিভাবে সেই রেস্তোরাঁটি আবিষ্কার করেছে, এর প্রবেশাধিকার অসম্ভব হয়ে ওঠার আগে। আপনারা জানেন, যেভাবে মানুষ অন্য মানুষের তৈরি করা জিনিস আবিষ্কার করে, ঠিক যেমন কলম্বাস এমন একটি মহাদেশ আবিষ্কার করেছিলেন যা ইতিমধ্যে মানুষে ভরপুর ছিল। রানিয়া তখনও তারেকের পাশে বসেছিল,
কিন্তু সারা তার জায়গা পরিবর্তন করে তাদের দুজনের মাঝখানে বসেছিল এবং সে রানিয়াকে ক্রমাগত সুনির্দিষ্ট প্রশ্ন করছিল যে সে কিভাবে পরিবারকে চেনে। ঈশ্বর সারার মঙ্গল করুন। কেউ তাকে কিছু করতে না বলা সত্ত্বেও সে নীরবে তার কাজ করছিল। রান্নাঘরে ফিরে যাওয়ার আগে মায়া শেষ একটি প্রস্তাব দিল। সে তারেকের পরিবারের জন্য ডেজার্ট ডিশটি নিজে তৈরি করতে চেয়েছিল, তার সিগনেচার ওয়ালনাট পাই। গত বসন্তে আমার বাড়ির রান্নাঘরে ৩ সপ্তাহের পরীক্ষা নিরীক্ষায় আমরা একসাথে এই রেসিপিটি তৈরি করেছিলাম, যার সময় সঠিক ক্যারামেলের অনুপাত পাওয়ার আগে আমরা ৪ পাউন্ড আখরোট পুড়িয়ে ফেলেছিলাম। নাদিয়া এটা খাবে এবং সম্ভবত একে তার খাওয়া সর্বকালের সেরা ডেজার্ট বলে অভিহিত করবে। আর পরে যখন সে আবিষ্কার করবে যে কে ওই রেসিপিটি তৈরি করেছে, তখন তার স্মৃতিতে সেই মাধুর্য তিক্ততায় পরিণত হবে। মায়া একে রান্নার কর্মফল বলে অভিহিত করেছিল, আর আমি একে বলেছিলাম বিদ্বেষপূর্ণ আচরণ। আমরা দুজনেই একমত ছিলাম যে এটি আসলে দুটোই। মায়া চলে যাওয়ার পর আমি ১ মিনিটের জন্য অফিসে একা বসেছিলাম। ডেস্কের ওপর উদ্বোধনী রাতের আমার এবং মায়ার একটি ফ্রেম করা ছবি ছিল। আমরা খালি ডাইনিং রুমে দাঁড়িয়ে আছি, টেবিলগুলো সাজানো, কিন্তু তখনও কোনো অতিথি আসেনি, আর আমরা দুজনেই চরম আনন্দে হাসছি। আর তার পাশেই ছোট একটি ফ্রেমে ১৯৮৭ সালে দাদিমা ফাতিমার তার রেস্তোরাঁর কাউন্টারের পিছনের একটি ছবি, তার অ্যাপ্রনে ময়দা মাখা, হাতে একটি ক্যালকুলেটর, এবং তিনি ক্যামেরার বাইরের কারো দিকে তাকিয়ে হাসছেন। আমি সেই ছবিটির দিকে তাকালাম এবং ফিসফিস করে বললাম, দেখো দাদিমা। বাইরে ডাইনিং রুমে সামি প্যালেস রেস্তোরাঁর খামে বিল নিয়ে এলো। নাদিয়া মোট অঙ্ক না দেখেই তার কার্ড প্রবেশ করালো। সে সোমবার তার ক্রেডিট কার্ডের বিবরণী দেখবে এবং ততক্ষণে সে ইতিমধ্যেই আমার চিঠি খুলে ফেলবে। রবিবার সকালে আমি রান্নাঘরের টেবিলেই বসেছিলাম যখন তারেক সকাল ৮:১০টায় নিচে নেমে এলো। কফি তৈরি ছিল, তার মগ প্রস্তুত ছিল, এবং এর পাশেই টেবিল জুড়ে তাসের মতো বিছানো ছিল ১৮ মাসের ব্যাংক স্টেটমেন্ট, যেখানে নাদিয়ার প্রতিটি ট্রান্সফার হলুদ রঙে হাইলাইট করা ছিল। তারেক দরজার কাছেই থেমে গেল, কাগজপত্রগুলোর দিকে তাকালো, আমার দিকে তাকালো, এবং আমি ঠিক সেই মুহূর্তটি দেখতে পাচ্ছিলাম যখন সে উপলব্ধি করল যে আজকের রবিবারটা আর সাধারণ কোনো রবিবার হবে না। আমি চিৎকার করিনি, আমি কাঁদিনি। আমি আমার সামনের চেয়ারের দিকে ইশারা করে বললাম, বসো, আমাদের $১৪,৬০০ নিয়ে কথা বলা দরকার। সে বসল। সে অস্বীকার করল না, সে পারল না, কারণ তার মায়ের নামে সংখ্যাগুলো সেখানেই ছিল। সে ব্যাখ্যা করার চেষ্টা করল। নাদিয়া কঠিন মাসগুলোতে অর্থ প্রস্তাব করেছিল। সে বলেছিল এটা শুধুই পরিবার একে অপরকে সাহায্য করছে। সে তাকে অনুভব করিয়েছিল যে প্রত্যাখ্যান করাটা হবে অপমানজনক, যেন সে তার ভালোবাসা প্রত্যাখ্যান করছে। সে নিজে কখনো এটা চায়নি, প্রতিবার সেই প্রস্তাব দিত, কিন্তু সেও কখনো না বলেনি এবং সে আমাকে কখনো জানায়নি। ১.৫ বছর ধরে সে তার মায়ের কাছ থেকে টাকা নিয়েছিল এবং যে নারীর পাশে সে প্রতি রাতে ঘুমায় তার কাছ থেকে এটা লুকিয়ে রেখেছিল। সে দীর্ঘক্ষণ নীরব রইল, তারপর জিজ্ঞেস করল, তুমি কতদিন ধরে জানো? আমি তাকে বললাম, ৬ মাস ধরে। আমি ৬ মাস ধরে জানি। আমি দেখেছি তুমি অর্ধেক বছর ধরে তোমার মায়ের কাছ থেকে টাকা নিচ্ছ এবং আমি কিছুই বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি কখনো নিজে থেকে আমাকে বলো কিনা। সে তা করেনি। আমি শর্তগুলো পেশ করলাম, আমি এগুলোকে অনুরোধ হিসেবে জানাইনি। সম্পূর্ণ আর্থিক স্বচ্ছতা, প্রতিটি অ্যাকাউন্ট, প্রতিটি ব্যালেন্স, প্রতিটি লেনদেন এখন থেকে খোলা বইয়ের মতো। $১৪,৬০০ তার ব্যক্তিগত সঞ্চয় থেকে পরিশোধ করতে হবে। নাদিয়ার অর্থ শোধ করার জন্য নাদিয়ার টাকা দিয়ে নয়, বরং তার নিজস্ব অর্থ দিয়ে। ম্যারেজ কাউন্সেলিং, ২ সপ্তাহের মধ্যে প্রথম অ্যাপয়েন্টমেন্ট, এবং আমার উপস্থিতিতে আমাদের রান্নাঘরের টেবিলে সীমানা নির্ধারণ নিয়ে তার মায়ের সাথে মুখোমুখি কথোপকথন। কোনো ফোন কল নয়, কোনো ব্যক্তিগত পার্শ্ব কথোপকথন নয়। নাদিয়াকে গল্পটি পুনরায় লেখার সুযোগ দেওয়া যাবে না। আমি তাকে বলেছিলাম যে আমার ফোনে একজন ফ্যামিলি আইনজীবীর নম্বর সেভ করা আছে। আমি তাকে নামটা বলেছিলাম। আমি তাকে জানিয়েছিলাম যে সময় পাওয়া যাবে কিনা তা নিশ্চিত করার জন্য বৃহস্পতিবার আমি তার অফিসে কল করেছিলাম। এটা কোনো আবেগের বিস্ফোরণ ছিল না, এটা ছিল একটা পরিকল্পনা। তারেক বসে বিষয়টা উপলব্ধি করল। সে কোনো তর্ক করল না, কোনো অজুহাত বানালো না। সে হাইলাইট করা স্টেটমেন্টগুলো দিকে তাকালো, আমার দিকে তাকালো এবং বলল, আমি আগামীকাল সকালে কাউন্সিলরকে কল করব। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। এটা কোনো সমাধান ছিল না, এটা ছিল একটি প্রারম্ভিক রেখা। আর আমি পরিষ্কার করে দিয়েছিলাম যে এই শুরুটা হলো ন্যূনতম। ধারাবাহিকতা এবং বাস্তবায়নই হলো তা যা এই বিয়েটাকে বাঁচাবে। সোমবার সকালে প্যালেস রেস্তোরাঁর একজন প্রতিনিধি, যার সাথে আমি সামির মাধ্যমে ব্যবস্থা করেছিলাম, সকাল ৯টায় নাদিয়ার সামনের দরজায় আমার ক্রিম রঙের খামটি পৌঁছে দিল।
ভিতরে যৌথ মালিকানা সনদের একটি কপি, আমার নাম, আমার স্বাক্ষর এবং আমার বিনিয়োগের অংশ, যা ২২ মাস আগে স্টেট ডিপার্টমেন্টে নিবন্ধিত হয়েছিল। আরেকটি আলাদা কার্ডে হাতে লেখা ৩টি শব্দ, আমাদের সাথে খাওয়ার জন্য ধন্যবাদ। এরপর ঠিক কী ঘটেছিল তা আমি জানি, কারণ সারা সেই সন্ধ্যায় আমাকে বলেছিল, এবং খামটি আসার সময় সারা নাদিয়ার বাড়িতেই ছিল। নাদিয়া রান্নাঘরের টেবিলে সেটা খুলল। সে সনদটি একবার পড়ল, তারপর আরেকবার পড়ল, তারপর বসে পড়ল। তারপর সে তার ফোনে ক্রেডিট কার্ডের অ্যাপটি খুলল এবং শনিবার রাতে $২,১৪৭ চার্জ দেখতে পেল। তারপর সে প্যালেস রেস্তোরাঁর মালিকদের নিয়ে ইন্টারনেটে সার্চ করল, কিন্তু কিছুই পেল না, কারণ আমি একজন স্লিপিং পার্টনার এবং মায়াই একমাত্র পরিচিত মুখ। তারপর নাদিয়া মায়ার রেস্তোরাঁর নম্বরে কল করল, মায়া উত্তর দিল না। তারপর সে তারেককে কল করল এবং একজন প্রাপ্তবয়স্ক হিসেবে তার জীবনে প্রথমবারের মতো তারেক স্ক্রিনে তার মায়ের নাম দেখল এবং উত্তর দিল না। সারা বলেছিল যে নাদিয়া ওই রান্নাঘরের টেবিলে ৪৫ মিনিট ধরে কোনো কথা না বলে বসেছিল। মঙ্গলবার নাগাদ নাদিয়া ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা করল। সে তার নিজের গল্পের সংস্করণটি নিয়ে খালা হুদাকে কল করল। লিনা কোনোভাবে রেস্তোরাঁয় বিনিয়োগের পথ তৈরি করেছে, হয়তো তারেকের টাকা ব্যবহার করে। কিন্তু হুদা খালা ইতিমধ্যেই আসল গল্প জানতেন। সারা রবিবার রাতে তাকে সবকিছু বলেছিল। হুদা নাদিয়ার পুরো কথা শুনলেন, তারপর এমন কিছু বললেন যা নাদিয়া পরিবারের কারো কাছ থেকে আগে কখনো শোনেনি। নাদিয়া, আমার মনে হয় তোমার এই বিষয়টি থেকে দূরে থাকা দরকার। নাদিয়া ফোন কেটে দিল। সে তার দুজন কাজিনকে কল করল। সেখানেও একই রকম ভদ্রতামূলক দূরত্ব। একটি ছোট শহরে সত্য যেভাবে ছড়িয়ে পড়ে, ঠিক সেভাবেই পরিবারের মধ্যে সত্যটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছিল, কোনো বিদ্বেষ থেকে নয়, বরং অভিকর্ষের নিয়মে। সারা দুজনকে বলেছিল, হুদা খালা মঙ্গলবার তার বুক ক্লাবে এটা উল্লেখ করেছিলেন। সামির কর্মীরা আমাদের শহরের অন্যান্য রেস্তোরাঁর কর্মীদের সাথে কথা বলেছিল। এমন একটি ভালো গল্পের ছড়ানোর জন্য কারো ধাক্কা দেওয়ার প্রয়োজন হয় না, এটি নিজে থেকেই পাহাড়ের নিচে গড়িয়ে পড়ে। তারপর রানিয়ার পালা এলো। সারা সরাসরি তার সাথে যোগাযোগ করেছিল, আক্রমণ করার জন্য নয়, বরং বুঝিয়ে বলার জন্য। সে রানিয়াকে আসল অবস্থাটা জানিয়েছিল। তারেকের বিয়ে আদৌ শেষ হয়নি, আর বসার ব্যবস্থাটা পরিকল্পিত ছিল, এবং রানিয়াকে নাদিয়ার প্রতিস্থাপন অভিযানের একটি হাতিয়ার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। রানিয়ার প্রতিক্রিয়া আমার ওপর ক্ষোভের ছিল না, প্রচণ্ড ক্ষোভ ছিল নাদিয়ার প্রতি, যে তাকে সম্পূর্ণ মিথ্যা গল্প গিলিয়েছিল এবং দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করেছিল। রানিয়া নাদিয়াকে একটি ছোট টেক্সট মেসেজ পাঠিয়েছিল। সারা পরে আমাকে এর একটি স্ক্রিনশট দেখিয়েছিল। এতে লেখা ছিল, আমি আর কোনো পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত হব না, দয়া করে আমার সাথে আর যোগাযোগ করবেন না। তারপর সে নাদিয়ার নম্বর ব্লক করে দিল। ১ সপ্তাহের মধ্যে নাদিয়া তারেকের ওপর তার আর্থিক প্রভাব হারালো, পরিবারের গল্পের নিয়ন্ত্রণ হারালো, তার সতর্কতার সাথে বেছে নেওয়া আমার বিকল্পকে হারালো, এবং আমাকে আর কখনো সাধারণ রেস্তোরাঁর বেয়ে বলে ডাকার ক্ষমতা হারালো। কারণ সাধারণ রেস্তোরাঁর ওই মেয়েটি এমন একটি রেস্তোরাঁ তৈরি করেছিল যা ১২ মাসে নাদিয়ার লন্ড্রি চেনের ২ বছরের আয়ের চেয়ে বেশি আয় করে। বুধবার সন্ধ্যায় নাদিয়া তার বসার ঘরে একা বসেছিল। কফি টেবিলের ওপর ক্রিম রঙের কার্ডবোর্ডে প্যালাস রেস্তোরাঁর যৌথ মালিকানা সনদ এবং $২,১৪৭ চার্জ দেখানো একটি ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট। তার ফোন নীরব ছিল, কেউ কল করছিল না। ২ সপ্তাহ পর আমি আর তারেক শহরের কেন্দ্রে একজন সাইকিয়াট্রিস্টের অফিসে বসেছিলাম। ৩য় সেশন। বেইজ রঙের সোফা এবং পাশের টেবিলে টিস্যু পেপারের বাক্স, যা আমাদের কেউই তখনও স্পর্শ করেনি। থেরাপিস্ট ডাক্তার জয়নব নামের একজন নারী, যাকে দেখে মনে হচ্ছিল দুপুরের খাবারের আগেই তিনি আমাদের গল্পের চেয়েও খারাপ জিনিস শুনেছেন। তিনি তারেককে জিজ্ঞেস করলেন, কী পরিবর্তন হয়েছে। সে এক মুহূর্ত নীরব রইল, তারপর এমন কিছু বলল যা আমি আশা করিনি। সে বলল যে সে তার প্রাপ্তবয়স্ক জীবনের পুরোটা সময় এই বিশ্বাস করে কাটিয়েছে যে তার মায়ের সম্মতিই হল নিরাপত্তা, আর প্রতিবার মা যখন অর্থ প্রস্তাব করতেন তখন তা তার যত্নের প্রমাণ বলে মনে হতো, এবং প্রতিবার সে যখন অর্থ নিত সে নিজেকে কিছুটা ছোট মনে করত। কিন্তু ছোট হওয়ার এই অনুভূতিটা পরিচিত ছিল, এবং পরিচিত জিনিসটাই তাকে নিরাপদ অনুভব করাত। সে বলল, প্যালেস রেস্তোরাঁর ওই টেবিলে বসে থাকার সময় যখন রানিয়া তার পাশে ছিল আর তার স্ত্রী রিসেপশন ডেস্কে দাঁড়িয়েছিল, সে উপলব্ধি করেছিল যে সে অস্বস্তিকর সততার বদলে আরামদায়ক লজ্জাকে বেছে নিয়েছে। সে বলল, সে যখন আমাকে না কেঁদে, চিৎকার না করে এবং তার মাকে তার কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া না দিয়ে ঘুরে দাঁড়িয়ে চলে যেতে দেখেছিল, তখন সে বুঝতে পেরেছিল যে সে এমন একজন মানুষকে বিয়ে করেছে যে এমন এক স্তরে আচরণ করে যে স্তরে দাঁড়ানোর অধিকার সে এখনও অর্জন করতে পারেনি। আমি কাঁদিনি, আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমাদের এখনও অনেক পথ পাড়ি দেওয়ার ছিল।
সীমানা নির্ধারণ নিয়ে নাদিয়ার সাথে কথোপকথনটি দ্বিতীয় কাউন্সেলিং সেশনের 4 দিন পর হয়েছিল, আমাদের রান্নাঘরের টেবিলে। তার নয়, কোনো রেস্তোরাঁয় নয়, কোনো নিরপেক্ষ স্থানেও নয়, বরং আমাদের নিজস্ব জায়গায়। নাদিয়া শক্ত হয়ে এসেছিল। যুদ্ধের প্রস্তুতির সময় তার শারীরিক ভঙ্গি যেমন নিখুঁত থাকে, এবারও তাই ছিল। সম্ভবত পুরো পথ গাড়ি চালানোর সময় সে তার আত্মরক্ষার মহড়া দিয়েছিল। আমি যেন তার চোখের পিছনে যুক্তির পয়েন্টগুলো দেখতে পাচ্ছিলাম। তারেক প্রথমে কথা বলল। সে তার মাকে জানালো যে তিনি তাকে যত ধার দিয়েছেন তার প্রতিটি ডলার সে শোধ করে দেবে, তার নিজের সেভিংস অ্যাকাউন্ট থেকে $14,600। সে তাকে বলল যে ছুটির দিনগুলোতে, জন্মদিনে এবং পারিবারিক জমায়েতগুলোতে তাকে স্বাগত জানানো হবে, কিন্তু সে আর কখনোই লিনার অতীত, তার পেশাগত জীবন, তার পরিবার বা তার মূল্য নিয়ে মন্তব্য করবে না। তার মুখের ওপরেও নয়, তার পিছনেও নয়, অন্য পরিবারের সদস্যদের কাছেও নয়। যদি সে তা করে তবে তাকে আর কখনো আমন্ত্রণ জানানো হবে না। সে রাগান্বিত ছিল না, সে কঠোরও ছিল না, সে স্পষ্ট ছিল। আর আমি শিখেছি যে স্পষ্টতা হলো একমাত্র জিনিস যা নিয়ন্ত্রণকামী মানুষেরা সহ্য করতে পারে না। নাদিয়া তর্ক করার চেষ্টা করল। সে বলল যে সে শুধু তার ছেলের যত্ন নিচ্ছিল। সে বলল যে কোনো মা একই কাজ করত। তারেক তার দিকে তাকালো এবং বলল, তুমি আমার যত্ন নিচ্ছিলে না, বরং তুমি নিশ্চিত করছিলে যেন আমি তোমাকে ছেড়ে যেতে না পারি। আর আমি তোমাকে 33 বছর ধরে সেটা করতে দিয়েছি। নাদিয়া কফি শেষ না করেই চলে গেল। সে জোরে দরজা বন্ধ করল না। সে স্রেফ বেরিয়ে গেল, তার বিলাসবহুল সিলভার রঙের গাড়িতে উঠল এবং চলে গেল। কখনো কখনো সবচেয়ে জোরালো প্রস্থান হল নীরব প্রস্থান। ওই ডিনারের 3 সপ্তাহ পর একচেটিয়া মৌসুমি পণ্য পাওয়ার জন্য আমি এবং মায়া স্থানীয় একটি কৃষি সমবায়ের সাথে চুক্তি সম্পন্ন করলাম। এটি এমন একটি চুক্তি ছিল যা আমি আমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের যোগাযোগ ব্যবহার করে আলোচনা করেছিলাম। প্যালেস রেস্তোরাঁটি পরবর্তী ত্রৈমাসিকের জন্য পুরোপুরি বুক হয়ে গিয়েছিল। একটি বড় স্থানীয় পত্রিকার একজন ফুড রাইটার একটি বিশেষ ফিচার লেখার বিষয়ে যোগাযোগ করেছিল। আমার $52,000 বিনিয়োগ 2 বছরেরও কম সময়ে $200,000 বেশি রিটার্ন এনেছিল। এর প্রতিটি ডলার ছিল আমার নিজস্ব, প্রতিটি সিদ্ধান্ত ছিল আমার নিজস্ব। সারা আমাদের কাছে আরোগেছি আসবে শুরু করল, খুব নাটকীয়ভাবে নয় বা তার মায়ের বিরুদ্ধে বড় কোনো বিদ্রোহ হিসেবে নয়, বরং খুব স্বাভাবিকভাবে। ভান করা বন্ধ হয়ে গেলে সম্পর্কগুলো যেভাবে পরিবর্তিত হয়, ঠিক সেভাবেই। আমরা শনিবার একসাথে কৃষকের বাজারে গিয়েছিলাম। সে প্রিমিয়াম মধু কিনেছিল এবং আমি মায়ার নতুন অ্যাপেটাইজারের জন্য তাজা টমেটো কিনেছিলাম। শালা উল্লেখ করেছিল যে সে হাতে তৈরি মোমবাতি বিক্রির একটি ছোট অনলাইন ব্যবসা শুরু করার কথা ভাবছে। আমি তার হিসেবপত্রগুলো দেখে দেওয়ার প্রস্তাব দিলাম। তারিকের পরিবারের কেউ একজন আমাকে কেবল একজন অতিথি মনে করার পরিবর্তে একটি সম্পদ এবং উপদেষ্টা হিসেবে মূল্যায়ন করার এটাই ছিল প্রথমবার। আর এখানেই সেই নীরব বিড়ম্বনা জানিয়ে আমি মাঝে মাঝে ভাবি। নাদিয়ার একটি লন্ড্রির দোকান, সবচেয়ে পুরনোটি, তার গ্রাহকদের হারাতে শুরু করেছিল। আমার কারণে নয়, এবং আমি করেছি এমন কোনো কিছুর কারণেও নয়। 2 ব্লক দূরে একটি নতুন প্রতিযোগী, ভালো দাম এবং সে দিনেই ডেলিভারির সুবিধা নিয়ে চালু হয়েছিল। নাদিয়া, যে আমার দাদিমার ছোট রেস্তোরাঁকে নিয়ে উপহাস করতে 3.5 বছর কাটিয়েছে, সে এখন ছোট ব্যবসার ঠিক সেই একই চাপের মোকাবিলা করছিল যা দাদিমা ফাতিমা 4 দশক ধরে সামলেছিলেন। পার্থক্য হল, দাদিমা ফাতিমা মানিয়ে নিয়েছিলেন, দাদিমা ফাতিমা টিকেছিলেন, দাদিমা ফাতিমা এমন কিছু তৈরি করেছিলেন যা তার মৃত্যুর পরও টিকেছিল। ফলাফল যখন তার নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকে, তখন এই জিনিসগুলোর কোনোটি কিভাবে করতে হয় তা নাদিয়া জানে কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। ওই রাতের খাবারের 4 সপ্তাহ পর একটি মঙ্গলবার সকাল, আমি মায়ার সাথে প্যালেস রেস্তোরাঁর অফিসে বসে সামনের মাসের মৌসুমি মেনু পর্যালোচনা করছিলাম। আমরা তর্ক করছিলাম যে আমরা নির্দিষ্ট কিছু অ্যাপেটাইজার রাখব নাকি সেগুলোর বদলে একটি নতুন সালাদ যোগ করব। এমন এক ধরনের তর্ক যা শেষ হয় আমাদের দুজনের 6টি সংস্করণ স্বাদ নেওয়ার পর এবং 7মটিতে গিয়ে একমত হওয়ার মাধ্যমে। আমার ফোন কেঁপে উঠল। সামনের দিক থেকে সামির টেক্সট মেসেজ, এইমাত্র একটি নতুন বুকিং এসেছে, তোমার এটা দেখা দরকার। আমি আমার ল্যাপটপে বুকিং সিস্টেম খুললাম আর সেখানে ছিল নাদিয়া। শনিবার সন্ধ্যা 7টায় একজনের জন্য বুকিং। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। মায়া আমার কাঁধের ওপর দিয়ে উঁকি দিল। সে তার একটি ভ্রু তুলল, সেই ধীর ইচ্ছাকৃত ভ্রু যা সে ভয়ানক অথবা নিখুঁত মুহূর্তগুলোর জন্য জমিয়ে রাখে। আমি বুকিংটি নিশ্চিত করলাম এবং তাকে জায়গাটির সবচেয়ে ভালো টেবিলটি বরাদ্দ করলাম, এমন একটি টেবিল যা জানালার পাশে, যেখান থেকে আঙিনার বাগানটি দেখা যায়, যা আমি গত বসন্তে ল্যান্ডস্কেপারের সাথে নকশা করেছিলাম।
আমি কোনো নোট যোগ করিনি, আমি নাদিয়াকে কল করিনি, শুধু বুকিংটি নিশ্চিত করেছিলাম। আমি ল্যাপটপ বন্ধ করলাম এবং সালাদ নিয়ে তর্কে ফিরে গেলাম, কারণ মালিকরা এমনই করে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমার সেরা গল্পগুলোর আরও অনেকগুলো ইতিমধ্যেই আপনাদের স্ক্রিনে রয়েছে। শুধু ক্লিক করুন আর আমি সেখানে আপনাদের সাথে দেখা করব। পরবর্তী গল্পে দেখা হবে।